এখন ইউনূসও নেই, তার অবৈধ সরকারও নেই, কিন্তু দেশি বিদেশি প্রেসক্রিপশনের নির্বাচনে তারা ঠিকই সংসদে ঢুকে পড়েছে, যদিও তাদের থাকার কথা ছিল জেলখানায়। মজার ব্যাপার হলো, মাস তিনেক আগেও ঢাকাস্থ মার্কিন দূতাবাসে তাদেরকে জামাই আদর করে নিয়ে গিয়ে পরামর্শ দেওয়া হতো দেশ দখলের। আর 2024 সালের জুলাই আগস্টে তো আমেরিকা যুক্তরাজ্য, জাতিসংঘ, সকল কূটনীতিকরা এই সন্ত্রাসীদের টাকা পয়সা, বাসস্থান, কাপড় চোপড় দিয়ে সহযোগিতা করেছে। পাকিস্তান দূতাবাস দিয়েছে স্নাইপার রাইফেল। কিন্তু এই মুহূর্তে ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর কেন যেন এনসিপির সঙ্গে বৈঠকের তারিখ দিয়েও বৈঠক বাতিল করেছেন। ও মজার ব্যাপার কি জানেন, পল কাপুরের সঙ্গে বৈঠক বাতিলের কারণেই কিনা জানি না, এই এনসিপির সন্ত্রাসীরা ভারতীয় দূতাবাসের কর্মকর্তার সঙ্গে হাসিতে ফেটে পড়তে পড়তে ইফতারি করছেন। ভাবা যায় কি হলো বলুন তো? দিল্লি না ঢাকা, দিল্লি দিল্লি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল জামায়াত ইসলামী। 2024 সালের জুলাই সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছিল জামায়াত ইসলামী এবং দলটির ঔরসজাত তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরবর্তীতে ইউনূসকে ক্ষমতায় বসিয়ে তারা নিজেরাই একটি কিংস পার্টি গঠন করে। সরকারি অর্থ, সুবিধা আর দেশের সেনাবাহিনীর নিরাপত্তায় দলটি বিগত 18 মাসের বেশি সময় ধরে কাজ করেছে, মূলত ইউনূস সরকারের ভাড়াটে মব বাহিনী হিসাবে। এই মব বাহিনীকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রয়োজনে ডাকা হয়েছে, তখন তারা রাত দুপুরে যমুনায় এসে হাজির হয়েছে, বিনিময়ে তাদেরকে অস্ত্র, অর্থ, ক্ষমতা সব দেওয়া হয়েছে। আবার যখন ভারতের বিরুদ্ধে প্রয়োজন হয়েছে, তখন তাদেরকে ভারতীয় হাই কমিশন দখলের জন্য রাস্তায় নামানো হয়েছে। সর্বোপরি এই মবকে দিয়ে ইউনূসের ভারত বিরোধী এজেন্ডা বাস্তবায়নে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিয়ে সারা দেশকে উত্তাল করে তোলা হয়েছিল। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি বা নাপা এই ভোল পাল্টানো নাটকীয়তা কেবল হাস্যকর নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির টেবিলে একটি দেউলিয়া সংগঠনের প্রতিচ্ছবি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের ঢাকা সফরকে কেন্দ্র করে এনসিপি যে উচ্চাশা পোষণ করেছিল, তা এই মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক এই শীর্ষ কর্মকর্তার সফরের মূল এজেন্ডা ছিল নিরাপত্তা সহযোগিতা, ইন্দো প্যাসিফিক কৌশল এবং দ্বিপাক্ষিক বাণিজ্য। সেখানে এনসিপির মতো একটি ভুঁইফোড় এবং উগ্রবাদী সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত দলের স্থান না পাওয়াটা স্বাভাবিক ছিল। গত বৃহস্পতিবার সকাল 10টায় পূর্ব নির্ধারিত বৈঠকটি যখন কোনো কারণ ছাড়া বাতিল করা হয়, তখন এটি পরিষ্কার হয়ে যায় যে ওয়াশিংটন আর এই কিংস পার্টির কাঁধে হাত রাখতে চাইছে না। পল কাপুর, যিনি সন্ত্রাসবাদ এবং নিরাপত্তা বিশ্লেষণে একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব, তিনি সম্ভবত এনসিপির অতীত কর্মকাণ্ড এবং জুলাই পরবর্তী সময়ে তাদের ভয়ঙ্কর উগ্রবাদী জঙ্গি তৎপরতার বিশদ রিপোর্ট পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। আমেরিকার এই প্রত্যাখ্যান এনসিপির জন্য একটি বড় থাপ্পড়, যা তাদেরকে দিগ্ভ্রান্ত করে তুলেছে, লাথিও বলতে পারেন। অথচ এই এনসিপি কিছুদিন আগে ভারতের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছিল। ফেলানী হত্যার 15 বছর পূর্তিতে গত 7ই জানুয়ারি গুলশান বারিধারা এলাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে তাদের আধিপত্যবাদ বিরোধী মার্চ এবং এখনো নগরবাসীর স্মৃতিতে দগদগে। আমরা ভুলে যাইনি, 7 সিস্টার দখলের ডাক দিয়েছিল হাসনাত আব্দুল্লাহ সহ সার্জিস নাহিদও তাতে ছিল। সেদিন তাদের মুখে ছিল ইন্ডিয়া নো মোর, গোলামি না আজাদি এবং দিল্লি না ঢাকার মতো ভারত বিদ্বেষী স্লোগান। পুলিশি বাধার মুখে কাঁটাতারের সামনে দাঁড়িয়ে তারা ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল যে বাংলাদেশে ভারতের কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং এনসিপি ঘরানার নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে তারা যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল, তা ছিল সরাসরি দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক ছিন্নের পায় তারা। হাদির মৃত্যুকে কেন্দ্র করে হাসনাত আব্দুল্লাহর মতো নেতারা প্রকাশ্য জনসভায় ভারতের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিলেন। সার্জিস আলমের মতো নেতারা আলটিমেটাম দিয়েছিলেন ভারতীয় হাইকমিশন বন্ধ করে দেওয়ার। এই যে উগ্র আস্ফালন, এর পুরোটাই ছিল তৎকালীন ইউনূস সরকারের প্রচ্ছন্ন মদদে। সরকার প্রধানের প্রেস উইং থেকে হাদির মৃত্যুর খবর প্রচার এবং তার চিকিৎসার ব্যয়ভার বহন করা প্রমাণ করে যে এই ভারত বিদ্বেষী গোষ্ঠীটি ছিল সরকারের
পালিত লাঠিয়াল বাহিনী বা মব বাহিনী। কেন ভারতের প্রসঙ্গ এখানে টানলাম আমেরিকার প্রসঙ্গে কথা বলতে গিয়ে? কারণ খবর শোনা যাচ্ছে যে ভারতীয় হাইকমিশনের সঙ্গে এনসিপির যোগাযোগ হয়েছে। এনসিপি নেতারা ভারতীয় হাইকমিশনের সাথে তাদের যোগাযোগ বৃদ্ধি করার প্রথম পদক্ষেপ হিসাবে ভারতীয় হাইকমিশনকে দাওয়াত দিয়েছে তাদের ইফতার পার্টিতে। বিরাট টাকা খরচ করে এই নবগঠিত দলটি গুলশানের 5 তারকা হোটেলে ইফতার পার্টির আয়োজন করেছে এবং সেখানে সকল দূতাবাসের প্রধানদের সঙ্গে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকেও দাওয়াত দেওয়া হয়েছে এবং ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে যিনি এসেছিলেন তার সঙ্গে তাদেরকে হাসতে হাসতে ইফতার করতে দেখা গেছে এবং আলাদা করে তারা কথা বলেছেন। রাজনীতির পাশা উল্টে যেতে আসলে সময় লাগে না। যে ভারত বিরোধী সেন্টিমেন্টকে পুঁজি করে এনসিপি মাঠ গরম করেছিল, সেই ভারতের দূতাবাস কর্মীদেরকে নিয়ে ইফতার পার্টি করা এটা নির্লজ্জতা। মার্কিন যুক্তরাষ্ট্র যখন মুখ ফিরিয়ে নিল তখন অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে তাদের তথাকথিত আদর্শিক শত্রু ভারতের দরজায় তারা কড়া নাড়ছে। এখন পল কাপুরের বৈঠক বাতিলের ঘটনাটি কেবল একটি শিডিউল বিপর্যয় নয়, এটি একটি বার্তা। বার্তাটি হলো আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র এখন আর বাংলাদেশে কোনো জঙ্গিবাদী মব ভিত্তিক রাজনৈতিক শক্তিকে প্রশ্রয় দিতে ইচ্ছুক নয়। জুলাই আগস্টের ঘটনা প্রবাহে পশ্চিমা বিশ্ব হয়তো সাময়িক সুবিধা বা ভুল তথ্যের ভিত্তিতে এদের সমর্থন দিয়েছিল, কিন্তু দীর্ঘমেয়াদে রাষ্ট্র ক্ষমতায় বা অংশীদার হিসাবে এদের গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায়। পল কাপুরের মতো ঝানু কূটনীতিকরা বুঝতে পেরেছেন যে এনসিপির মতো দলগুলোর কোনো নিজস্ব রাজনৈতিক ভিত্তি নেই। এরা পরিস্থিতির সুবিধাভোগী এবং যখন যেমন তখন তেমন নীতিতে বিশ্বাসী। শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনাটিকে পুঁজি করে এনসিপি এবং তাদের সমমনা গোষ্ঠীগুলো দেশে যে অরাজকতার সৃষ্টি করেছিল তা ছিল অত্যন্ত সুপরিকল্পিত। একদিকে তারা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, অন্যদিকে জামায়াত ইসলামী সহ কট্টরপন্থী দলগুলোর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। হাদির জানাজা বা দাফন নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে যে মাতামাতি দেখা গেছে তা ছিল নজিরবিহীন, কিন্তু এই আবেগের বেলুন ফুটতে শুরু করেছে যখন দেখা গেল যে আন্তর্জাতিক মোড়লরা আর তাদের পাশে নেই। ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের হুমকি দেওয়া নেতারা যখন সেই ভারতীয় হাইকমিশনের এই কর্মকর্তাদের সঙ্গে এসি রুমের ঠান্ডা হাওয়ায় ইফতার প্লেটে হাতে ছবি তুলেন তখন তাদের রাজনৈতিক সততা নিয়ে প্রশ্ন তোলা বাহুল্য। এটি প্রমাণ করে যে তাদের ভারত বিরোধিতা বা জাতীয়তাবাদী চেতনা ছিল নিছক লোক দেখানো। ক্ষমতার প্রয়োজনে অস্তিত্ব রক্ষার স্বার্থে তারা যে কোনো সময় যে কারো কোলে উঠতে প্রস্তুত। ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতাদের এই ইফতার এবং হেসে হেসে গড়িয়ে পড়ার ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর সকলেই বলতে শুরু করেছেন যে এই নেতারা না কিছুদিন আগে দিল্লি না ঢাকা বলে ভারতীয় দূতাবাস আক্রমণের নেতৃত্ব দিয়েছিল, আর আজকে যখন তাদের এক সময়কার মদতদাতা আমেরিকা তাদের সন্ত্রাসী অতীতের জন্য দেখা সাক্ষাৎ পর্যন্ত করছে না, তখন বুঝতে হবে যে সময় ঘুরে গেছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় এসেছেন, যিনি বিখ্যাত হয়েছেন তার জঙ্গিবাদ বিরোধী গবেষণা, বক্তব্য এবং লেখনের জন্য। তার পক্ষে নিশ্চয়ই জেনে শুনে এই জুলাই জিহাদিদের সঙ্গে বৈঠক করা সম্ভব নয়, তাই না? তাই কোনো কারণ দর্শানো ছাড়াই মার্কিন দূতাবাসে পূর্ব নির্ধারিত বৈঠকটি বাতিল হয়েছে, আর ভারতীয় দূতাবাসের কর্মীদেরকে আমন্ত্রণ জানিয়ে ইফতার খাইয়ে বুঝিয়ে দিচ্ছে যে এনসিপি যে থুতু তারা ফেলেছিল এই কয়েক মাস আগেই, সেই থুতুই তারা এখন 2 হাতে নিজের মুখে মাখতে বাধ্য হচ্ছে। রাজনীতি ঘুরে গেছে, জুলাই সন্ত্রাসীদের বিচার এখন সময়ের অপেক্ষা মাত্র। আসসালামু আলাইকুম। আমি আপনাদের অনেকবার বলেছি, এখনো বলি, এই যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি, তাদের এখনো যে লম্ফজম্প দেখেন না, লম্ফজম্প কোথায়? মিডিয়া, শুধু মিডিয়ায়। ওই নাহিদ ইসলাম কয়টা বক্তৃতা দিবে, হাসনাত আব্দুল্লাহ একটা ফেসবুক পোস্ট দিবে, সার্জিস আলম 2-একটা রিল ছাড়বে, আর নাসিরউদ্দিন পাটোয়ারি এক মুঠু মির্জা আব্বাস গালি দিবে, আর আক্তার হোসেন রংপুরে গিয়া জাতীয় পার্টির পেদানি খাইলো কি খাইলো না এটা নিয়ে প্রেস কনফারেন্স করবে। এই হচ্ছে এনসিপি। এর বাইরে এনসিপি যা দেখেন এটা হলো জামাতে ইসলাম। জামাতে ইসলামের ছায়াতলে জোট্টু কাছে এটা এনসিপি। এদের কোনো সাংগঠনিক কার্যক্রম দেখবেন না, সাংগঠনিক কোনো অ্যাক্টিভিটিস দেখবেন না, এদের কোনো লোকবল জমায়েত দেখবেন না, এদের কোনো সভা, সেমিনার, সিম্পোজিয়াম দেখবেন না, এদের নিজেকে ডেভেলপ করার কোনো উদ্দেশ্য। এরা ধান্দাই আছে যে আরেকটা কোপ কেমনে মারা যায়, ইউনুস টাইপের একটা কোপ। ইউনুস টাইপের যদি একটা কোপ মারা যায় তাহলে আবার যদি কোনোদিন আবার বাংলাদেশে রাজ করা যায়, জানি না সেই দুর্দিন আবার বাংলাদেশে আসবে কিনা।
এই এনসিপি ছাড়ার স্রোত, মানে এনসিপি ছেড়ে যাওয়ার স্রোত উঠেছে ইলেকশন আগে থেকে। এরা যখন জামাতের সঙ্গে গেছে, আমি বলেছি এনসিপির নেতাকর্মীদের সঙ্গে আমাদের কথা হয়, যারা ছেড়ে গেছে তাদের সঙ্গে কথা হয়, তাদের আক্ষেপ খুব আমরা বুঝি। তারা ভালো করে আমাদেরকে জানিয়েছে যে এই এনসিপি এখন যেটা আছে, এটা মূল বডিটা যেটা কেন্দ্রীয় বডি, এটার ম্যাক্সিমামই হচ্ছে জামাতপন্থী বা জামাতের রিক্রুটেড। ফলে এখানে যে কোনো সিদ্ধান্ত আপনি দেন, এই সিদ্ধান্ত নিতে গেলে যখন সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত হবে, সেটা জামাত যেটা ইঙ্গিত দিয়ে দিবে সেই সিদ্ধান্তটাই হবে। ফলে ইলেকশনের আগে এনসিপি যখন জামাতের সঙ্গে গেল, তখন এনসিপি ছেড়ে একেবারে এনসিপি ছাড়ার ঢল উঠল, এবং সেই ঢল এখনো থামে নেই। আমি বলেছি না, ইলেকশনের পরে জামাত যদি এখন ছাতা ধরে না রাখতো, আপনি এনসিপি হারিকেন দিয়েও খুঁজে পেতেন না। এই এনসিপি নাহিদ ইসলাম, সাজিদ ফাজিয়া, এদের পেছনে এখনো আর মাইক্রোফোন নিয়ে টেলিভিশন মিডিয়াটা ঘুরতো না। এত দুর্ভিক্ষ বাংলাদেশের মিডিয়া এখনো পড়ে নাই। ওই ইউনুসের কিংস পার্টি, ইউনুসের ভয়ে মিডিয়া যেতে বাধ্য হয়েছে এক সময়। গতকালও দেখেছি রাজশাহী ইউনিভার্সিটির যুগ্ম সমন্বয়ক বা সমন্বয়ক, এই রাজশাহী মহানগরের এনসিপি ছেড়ে গিয়েছে। আমার সামনে একটা খবর আছে, এনসিপি ছাড়লেন আরো 7 নেতা নেপথ্যে। যে কারণ, বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি থেকে রাঙামাটি জেলা কমিটির আরো 7 জন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন। প্রথমে একজনের খবর এসেছিল, তারপরে এখন শোনা যাচ্ছে 7 জন। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পদত্যাগপত্র ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। পদত্যাগ করা নেতারা হলেন এনসিপির রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব উজ্জ্বল চাকমা, সাংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা, মিশন চাকমা, সহ সাংগঠনিক সম্পাদক উষাপ্র চাকমা, দপ্তর সম্পাদক প্রণয় বিকাশ চাকমা, সদস্য বিনয় চাকমা এবং সদস্য সুলেখা চাকমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির থেকে ওই যে সত্যব্রত চাকমা আমার লোভে পড়ে যে শিবিরের সদস্য হবে আর এই ধুমধাম করতে হবে। আর নাহলে চাকমা জনগোষ্ঠী যারা, তারা ধর্মীয়ভাবে ম্যাক্সিমামই হচ্ছেন বৌদ্ধ ধর্মাবলম্বী, এবং এরা জামাতে যাবে এটা কল্পনাও করা যায় না। তাদের কাছে তাদের ধর্মের মূল্যবোধটা খুব আলাদা, এবং তার বাইরে চাকমা জনগোষ্ঠীর যে কালচার, এই 7 জন প্রত্যেকেই চাকমা, এবং তারা এনসিপিতে হয়তো থাকতে পারে নিপীড়িত নির্যাতিত জনগোষ্ঠী, কিন্তু জামাতে থাকতে চায় না, থাকতে পারে না। সেটাই বোধহয় এখানে নির্দেশ করছে। তারা লিখিত পদত্যাগপত্রে জানিয়েছেন 24 জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে সরে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র আদর্শ ছুড়ে ফেলে একটি বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করে। সেই আদর্শের সঙ্গে জোটে থাকা এবং সেই আদর্শ লালন করা সম্ভব নয়। পদত্যাগপত্রে লিখিত কপি ফেসবুকে শেয়ার করেন তারা। এনসিপি রাঙামাটি জেলা শাখার, মানে তারা সোজা কথা যে জামাত সঙ্গ, এনসিপির জামাত সঙ্গ যেমন সচেতন মানুষ মানতে পারে না, যেমন ভিন্ন জাতিগোষ্ঠী মানতে পারে না, যেমন চাকমা জাতিগোষ্ঠী মানতে পারে না, যেমন বৌদ্ধ জাতিগোষ্ঠী, হিন্দু জাতিগোষ্ঠী বা হিন্দুরাও প্রমাণ দিয়েছে তারা ভোট দেয়নি জামাতকে। তারা ম্যাক্সিমাম, তারা সবই যারা ভোট কেন্দ্রে গেছে সব বিএনপিকে ভোট দিয়েছে। ফলে এই বাংলাদেশে জামাতের পলিটিক্স এবং এনসিপি পলিটিক্স যে কত টাফ হয়ে যাচ্ছে দিন দিন, এটা বোধহয় তারা নিজেরাও বুঝতে পারছে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।